এক পোল বলে এই দল 100টা পাবে, তো ওই পোল বলে একই দল 300টা পাবে, তো কোথাও কোনো মিল নেই। তার মধ্যে কিছু বাঙালির যে রসবোধ এটা বের হয়ে এসছে। যেমন ওই ভোটের রাতে যখন একটা যে বিচ্ছিন্ন খবর আসা শুরু করলো যে জামাত বিভিন্ন কেন্দ্র দখল করছে, আধা ঘন্টার মধ্যে শুরু হয়ে গেল নাম লাইলাতুল ভোট 2.0। আরেকটি বিষয়ে যে আমরা সকলেই জানি, যেটি বলছিলাম যে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো বড় ঘটনা হয়নি এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। যেটা অনেকেই মনে করেছিল যে হয়তো ভোটার টার্ন আউট ওরকম হবে না, কিন্তু তারপরেও 60% হয়েছে, নিতান্ত কম না। কারণ এখানে আপনি দেখেন যে একটা দল তো নির্বাচনের বাইরে ছিল, থাকতে হয়েছে আওয়ামী লীগকে। সুতরাং সেই দিক থেকে বলা যায় যে অংশগ্রহণ ভালো। যারা বিনিয়োগ করে, যারা ব্যবসা করে, ব্যবসায়ী মানে হচ্ছে চোর। আমাদের এই ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে। পৃথিবীর যে কোনো দেশে যদি দেশকে সামনের দিকে আগে নিয়ে যেতে হয়, প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট আসতে হবে। যদি প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ না হয়, তাহলে কিন্তু দেশ সামনের দিকে আগাবে না। কোনো ব্যাংকের যার ঋণ দেওয়া হচ্ছে পুরোটাই আসলে খেলাপি ঋণ। এরকম করে এখন দেখা যাচ্ছে যে ঋণ খেলাপির পরিমাণ 35% উপরে চলে গিয়েছে। ওটা এখন এটা খারাপ হয়নি, আগের যে খারাপটা আসল অ্যাসেসমেন্ট করতে গিয়ে দেখা গেল। বিএনপিকে দেখাতে হবে তারা এই অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। এই লুটপাট তারা বন্ধ করবে এবং ফ্রম ডে ওয়ান তারা কাকে বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগ করছে, কাকে তারা অর্থমন্ত্রী করছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগামী 2-1 দিনের মধ্যে আমরা সেগুলো জানতে পারবো। তো সেখানে যদি তারা যথাযোগ্য ব্যক্তিত্ব না বসায়, প্রথমে কিন্তু গন্ডগোলটা শুরু হয়ে যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের অভাব, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, সুশাসনের অভাব কি দেখেন, ব্যাংকিং খাতের যে বিশৃঙ্খলা, এটা প্রমাণ যে আপনার এখানে বিরাট একটা ব্যাংক থেকে ঋণ খেলাপির পরিমাণ বাড়ছে, ঋণ খেলাপিদের সংখ্যা বাড়ছে, অর্থ পাচার হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বের করে নিয়ে গেল। এটার বিরুদ্ধে আমি আইন অঙ্গনের লোক, যখন কোর্টে যখন একটা মামলা হলো যে এটা রিভিউ করার জন্য, আমাদের সুপ্রিম কোর্ট বলে দিল না তোমাদের দেখা লাগবে না। অর্থাৎ কি পর্যায়ে তাদের প্রোটেকশনটা ছিল। ওই প্রবৃত্তির গল্প যেটা আমরা শুনেছি সেটার কিন্তু ভিত্তিটা খুব দুর্বল অবস্থা, যার জন্য ওটা ক্র্যাক ডাউন করলো। সাধারণ মানুষ কিন্তু জিডিপি বুঝে তার বাজারের ব্যাগে খাবারটা আসছে কিনা, সে ঠিকমতো বাজার করতে পারছে কিনা। এই সরকারকে সুনিশ্চিত করতে হবে মানুষের হাতে যেন অর্থনীতি চাকা যেন ঘোরে, মানুষের হাতে যেন টাকাটা থাকে যেটা দিয়ে তারা বাজার করতে পারে। মানুষের অবস্থা কিন্তু খুব খারাপ। গণতন্ত্র প্রতিষ্ঠা করা বা গণতান্ত্রিক পথে এগিয়ে যাওয়া, সেইটা আবার ডেভেলপমেন্ট, দুইটাই কিন্তু এই সরকারকে করতে হবে। আগের সরকার যেমন বলতো যে আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র, এই বিতর্কটা অনেক আগেই শেষ হয়ে গেছে 70-এর দশকেই। এবং এটার সাথে একটার সাথে আরেকটার কোনো দ্বন্দ্ব নাই। আপনার একদিকে গণতান্ত্রিক চর্চা থাকবে, গণতন্ত্র শক্তিশালী হবে, অন্যদিকে আবার উন্নয়ন কার্যক্রম দুটোই প্যারালালি চলতে থাকবে। এই যে বারবারই গুড গভর্নেন্সের কথা আসতেছে, আমরা দেখি যে বিএনপির ক্ষেত্রে নির্বাচনের প্রথম থেকে যেই এলিগেশনসটা আনা হচ্ছে যে দুর্নীতির জায়গাটা, যে বিএনপি চাঁদাবাজি করেছে, দুর্নীতির জায়গাটায় বিএনপির কথা বলা হচ্ছে। তো সেইখানে আসলে বিএনপির জন্য এই পুরো বিষয়টা ম্যানেজ করা খুব বেশি চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা? জুলাই আন্দোলনটা হলো, সেটা কি নিয়ে হলো? যে একটা বৈষম্যটা কিশোর বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য। অর্থাৎ আপনি এত বড় দেশে ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, এটা কিন্তু মানুষ কিছু বলছে না। কিন্তু যেই দেশের শিক্ষিত জনশক্তি 60% বেকার, তাদের কাছে যখন তারা দেখতে পাচ্ছে যে তাদের চাকরির অধিকারটুকুও কেড়ে নেওয়া হচ্ছে, তখন কিন্তু তারা রাস্তার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। অথচ গত এই যে 1.5 বছরে যে সংস্কারগুলো করছে, কোথাও কিন্তু আমরা এটা নিয়ে দেখি যে কিভাবে কর্মসংস্থান হবে। মানে আমাদের যে চার্টার হলো, এই কর্মসংস্থানের ব্যাপারে তো একটা দিক নির্দেশনা থাকা উচিত ছিল বলে আমি মনে করি। কি ধরনের আমরা ক্যাপাবিলিটি আছে, কি ধরনের প্রভাব পড়তে পারে, এটা তো দায়িত্বটা আমাদের। যে আমি এখন বোয়িং কিনবো, আমি এখন সামরিক সরঞ্জামগুলো এগুলো কিনবো, এই বিপুল পরিমাণ টাকা আমি কোথা থেকে জোগাড় করব এগুলা, এবং এখান থেকে আসলেই আমার প্রয়োজন আছে কিনা। তারেক রহমানের জন্য তিনি বলেছেন তিনি 1 কোটি কর্মসংস্থান কিভাবে করবেন, এটা কিন্তু বলা সোজা করা কঠিন। মানে আমরা তো অনেকদিন ধরে যেটা বলছিলাম, বিনিয়োগ আসছে না, শিল্প কারখানা, যেটা গ্যাসের অভাবে শিল্প কারখানাগুলো তৈরি হচ্ছে না, কর্মসংস্থানটা আসলে হবে কোত্থেকে? এই অন্তর্বর্তীকালীন সরকার তো আর নির্বাচিত সরকার না, তারা কিন্তু যেটা করেছে সেটা কিন্তু নিজেরাই সিদ্ধান্তটা নিয়েছে। এখানে জনগণের অংশগ্রহণের তো প্রশ্নই ওঠে না।
এবং উপরন্তু যারা যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথেও কিন্তু আলোচনা করা করা হয়নি। তো যে কোনো চুক্তি, বড় চুক্তি হলে অবশ্যই এটা জাতীয় স্বার্থে হচ্ছে কিনা, এটা মানুষের জন্যই হচ্ছে কিনা, সেটার জন্য মানুষের প্রতিনিধিদের সাথে আলাপ করতে হবে। এবারে ভোটটা কি? এবারে ভোটটা কি কেবলমাত্র একটা রাজনৈতিক দলের পরিবর্তনের নির্বাচন, নাকি একটা আমার মনে হয় জনগণ চায় একটা শাসন ব্যবস্থার পরিবর্তন? আমার যদি গণতান্ত্রিক চর্চাটা শক্তিশালী না হয় তাহলে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রেও এটার ভুল সিদ্ধান্তগুলি আসতে থাকবে, এবং একটা দেশে যখন স্বৈরাচার গড়ে ওঠে তখন কিন্তু সেটা অবধারিতভাবে অর্থনৈতিক ক্ষেত্রে সংকট সৃষ্টি করবেই। কেন করবে? কারণ যে সিদ্ধান্তগুলি নেওয়া হয় সেখানে তো সেই সিদ্ধান্তটা ভালো কি মন্দ হলো, সেটা সাধারণ জনগণের উপর কেমন প্রভাব পড়বে, এইটা নিয়ে আলোচনা করার জন্য পার্লামেন্ট নাই, বিরোধী দল নাই, এবং এটাকে চ্যালেঞ্জ করার জন্য আর কেউ নাই। আগে সরকারের সময় দেখলাম যে তীব্র পাকিস্তান বিরোধিতা, ইউনূস সরকারের সময় দেখলাম তীব্র ভারত বিরোধিতা। আমাদের একটা মাঝামাঝি জায়গায় আসতে হবে। আমরা নিরপেক্ষতার জায়গা থেকে আমাদের সুবিধাকে মাথায় রেখে আমাদের এই জায়গাটা ঠিক করতে হবে। বাংলাদেশের সবাই কিন্তু আমরা সবাই ধর্মপ্রাণ মানুষ, তো সেইখানে ধর্ম বিধর্মী হওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু যেই জিনিসটা আসলে ধর্ম যখন রাজনীতিতে চলে আসে তখন ধর্মের ব্যবহারটা এবং ধর্মের ব্যাখ্যাটাও কিন্তু বিকৃত হয়ে যায়। তখনই এই যে বিভিন্ন ধরনের এই নির্বাচনের আগে আমরা দেখলাম বিভিন্ন ধরনের অপব্যাখ্যা দেওয়া হয়েছে যেগুলো কিন্তু ধর্মগ্রন্থের মধ্যে নাই। আওয়ামী লীগ গিয়ে বিএনপি আসলো, আমার মনে হয় মানুষ এই পরিবর্তনটা চায় না, এর চেয়েও বেশি শাসন ব্যবস্থার পরিবর্তনটা চায়। কারণ চারিদিকে আস্থার সংকট, যতক্ষণ পর্যন্ত আস্থার পুনর্গঠনটা না করা হচ্ছে কেবলমাত্র এই নির্বাচন দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। অ্যাক্সেস টু ফাইন্যান্স, টাকা, মেয়েদের জন্য নতুন ব্যবসা করার জন্য, ইনফ্যাক্ট ছেলেদের জন্য নতুন করে যারা কাজ উদ্যোক্তা হবে তাদের কিন্তু অর্থের একটা অভাব, ক্যাপিটাল, মূলধন যেটা, সেটা একটা। আর নারীর জন্য আপনি যেগুলো বললেন যে নিরাপত্তার বিষয়টা, নিরাপত্তার বিষয়টা, যারা কাজ করবে বাইরে চলাচল করছে তাদের জন্য একটা নিরাপত্তা, এই নারীদের জন্য ডেডিকেটেড বাস, এটা খুব দুঃখজনক যে এত নারীরা কাজ করছে আমাদের দেশে ডেডিকেটেড মানে 10টা 20টা বাসও নাই। হ্যাঁ, আমার মনে আছে আগে কিন্তু নারীদের জন্য বাস ছিল। অবাক ব্যাপার যে এত আমাদের দেশে নারী প্রধানমন্ত্রীও ছিল, কিন্তু মেয়েদের এই বিষয়টা নজর দেওয়া হয়নি। বিভিন্ন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হয়েছে, এবং তবে আমার মনে হয় এবারের নির্বাচনটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এই কারণে যে একটা ধ্বংস হয়ে যাওয়া, একটা ধ্বংসস্তূপের উপর বসে থেকে কিন্তু যে নতুন যারা আসছেন, জনাব তারেক রহমান যে আসছেন, তাকে কিন্তু একটা ধ্বংসস্তূপের উপর বসে তাকে নতুন করে সবকিছু তৈরি করতে হবে। কোভিড হলো যখন 2020 সালে, তারপরে কোভিডের পরবর্তী সময়ে ইউক্রেন যুদ্ধ হলো, এই সমস্ত কারণে আস্তে আস্তে সারা বিশ্বের অর্থনীতি একটা ধাক্কা খেলো। অনেক অর্থনীতি আবার ঘুরেও দাঁড়ালো কিছুদিনের পরে, কারণ ওই সময়ে আপনার উৎপাদন ব্যবস্থাটার মধ্যে একটা ধাক্কা এসেছে। তারপরে হচ্ছে লজিস্টিক, অর্থাৎ পণ্য চলাচলের ক্ষেত্রে পণ্য থাকলেও সেটা আসার ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্যাল, অর্থাৎ পুরা সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন যেটা, এটার মধ্যে ডিসরাপশন হওয়ার ফলে আপনার এই পণ্যের সরবরাহ কমে যাওয়ার ফলে একটা মূল্যস্ফীতিরও বেড়েছে। তারপরে যেটা বললাম যে ইউক্রেন যুদ্ধের ফলে, তো সেই অবস্থা থেকে অনেক অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে যেগুলোর ফান্ডামেন্টালস, অর্থাৎ কিনা স্তম্ভটা, ভিত্তিটা শক্ত, তারা তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পেরেছে। কিন্তু আমি যেটা বললাম যে আমাদের অর্থনীতি এখন প্রবৃদ্ধি করছিল, কিন্তু তার পাশাপাশি কিছু সাযুজ্যহীনতা, অসাযুজ্যতা, ইনকোহেরেন্স ছিল। আজকে যে আওয়ামী লীগ একেবারে ধ্বংস হয়ে গেছে তার কারণ হচ্ছে কোনো বিরোধী দল ছিল না, তাদেরকে ঠেকানোর কেউ ছিল, যা ইচ্ছা তাই করেছে, কোথাও বলার কেউ ছিল না, প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। সুতরাং নতুন সরকারকে প্রথম দিন থেকে মনে রাখতে হবে তারা যেন প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করে, গণতন্ত্রকে পুনর্গঠন করে, বিরোধী দলকে তারা যেন কথা বলার সুযোগ করে দেয়। তারা রাষ্ট্রের একটা অংশ, তাদের রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য এই বিরোধী দলের প্রয়োজন। আমরা অনেকেই পছন্দ করতে পারি বা না করতে পারি, জামাতের প্রতি আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে আমরা পছন্দ করি বা না করি,
তারা বিরোধী দলে আছে। এবং শক্তিশালী বিরোধী দল আসলে একটা পার্লামেন্টের জন্য খুব বেশি পার্লামেন্টের জন্য, দেশের জন্য দেশের জন্য খুবই জরুরি।